আজকে আমরা এমন একটা ঐতিহাসিক বিতর্কের গভীরে যাব যা একটা জাতির জন্মকে ঘিরে তৈরি হয়েছে। কিছু উৎসের ওপর ভিত্তি করে আমরা এই জটিল বিষয়টা স্লাইডের মাধ্যমে সহজভাবে বোঝার চেষ্টা করব। তো শুরুতেই সেই মূল প্রশ্নটা করা যাক, যার উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে আমাদের হাতে থাকা সোর্সগুলোতে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে। আচ্ছা, চলুন তাহলে বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। কিছু ঐতিহাসিক বর্ণনায় প্রায় একটা প্রশ্ন তোলা হয় শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের প্রতি যে অঙ্গীকার তা নিয়ে। আজকের এই আলোচনায় আমরা দেখব সেই সব দাবির বিপরীতে সোর্সগুলোতে ঠিক কি প্রমাণ তুলে ধরা হয়েছে। এবার চলুন দেখি এই যে স্বাধীনতার আন্দোলন, এর শেকড়টা আসলে কোথায়। সোর্সগুলো বলছে এই আন্দোলনের বীজ কিন্তু রোপণ করা হয়েছিল যুদ্ধের অনেক বছর আগে, কিছু খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্য দিয়ে। দেখুন, এই স্লাইডটা কিন্তু দারুণ একটা প্যাটার্ন আমাদের সামনে তুলে ধরছে। এই যে 3টা ঘটনা, 6 দফা, আগরতলা মামলা আর তারপর বাংলাদেশ নামকরণ, এগুলোকে কিন্তু বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। সোর্সগুলো বলছে এগুলো ছিল একটার পর একটা ধাপ, যা একটা স্বায়ত্তশাসিত আর স্বতন্ত্র পরিচয়ের দিকে বাঙালিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এরপর কি হলো? একটা গণতান্ত্রিক বিজয় কিভাবে একটা ভয়াবহ সংঘাতের জন্ম দিল, চলুন সেটা দেখি। এই চার্টটা দেখলেই তখনকার রাজনৈতিক পরিস্থিতিটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একেবারে ভূমিধস বিজয়। এই ফলাফলের মানে কি? এর মানে হলো শেখ মুজিবকে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য জনগণ স্পষ্ট রায় দিয়ে দিয়েছে। আর এখানেই তৈরি হলো একটা বিরাট অচল অবস্থা। দেখুন, ভুট্টোর প্রস্তাবটা কি ছিল আর অন্যদিকে মুজিবের অবস্থান একদম পরিষ্কার। সোর্সগুলো বলছে মুজিব আসলে গণতান্ত্রিক নীতির প্রশ্নে কোনো আপোষ করতে রাজি ছিলেন না। তার কথা ছিল রায় যখন এক পাকিস্তানের জন্য, তখন প্রধানমন্ত্রীও হবেন একজনই। আর ঠিক এই মুহূর্তটাকেই বলা যায় টার্নিং পয়েন্ট, যখন রাজনৈতিক সংকট একটা জাতীয় বিদ্রোহের দিকে মোড় নিল। কারণটা কি? কারণ গণতান্ত্রিকভাবে জেতা নেতার হাতে ক্ষমতা দিতে অস্বীকার করা হলো। এখান থেকে ঘটনাগুলো এত দ্রুত ঘটতে শুরু করল। 1971-এর মার্চ মাসটা ছিল একেবারে অবিশ্বাস্য। একটা রাজনৈতিক আন্দোলন যেন চোখের সামনে একটা স্বাধীন রাষ্ট্রের আকার নিচ্ছিল। আর এই সময়টাতেই উঠে আসে নতুন কিছু প্রতীক। এগুলো কিন্তু কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা ছিল না। এগুলো ছিল একটা আলাদা পরিচয়ের জানান দেওয়া, আর দুটোই কিন্তু সরাসরি মুজিবের দলের সাথে যুক্ত। আর এরপরই আসলো সেই ঐতিহাসিক মুহূর্ত, 7ই মার্চের ভাষণ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই লাইনগুলো কিন্তু শুধু ভাষণ ছিল না, তাই না? এটাকে অনেকেই দেখে থাকেন স্বাধীনতার একটা পরোক্ষ কিন্তু জোরালো ঘোষণা হিসেবে, যা পুরো জাতিকে একটা অবশ্যম্ভাবী সংঘাতের জন্য প্রস্তুত করে দিয়েছিল। এই স্লাইডটা একটা দারুণ ব্যাপার তুলে ধরেছে। সোর্সগুলো বলছে যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু শেখ মুজিব একরকমের একটা সমান্তরাল সরকার চালাচ্ছিলেন। মানে সরকারি অফিস থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত সবকিছু চলছিল তার নির্দেশেই। আর এই ডিফাইন্ড মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত এটাই। পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে, মানে 23শে মার্চ, মুজিবের নিজের বাড়িতেই ওড়ানো হলো বাংলাদেশের পতাকা। একবার ভাবুন তো, কি বিরাট এক প্রতীকী পদক্ষেপ। আচ্ছা, এবার আমরা একদম শেষ দিকের প্রমাণগুলোর দিকে এগোচ্ছি। মুজিব যখন গ্রেফতার হয়ে গেলেন, তারপর কি হলো? সেই ঘটনাগুলোও কিন্তু এই বিতর্কের সমাধানে খুব গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে প্রতিপক্ষের কথাকেই প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়েছে। দেখুন, একটা যুক্তি হলো মুজিব তো সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি, কিন্তু পাকিস্তান সরকার নিজেই তাদের শ্বেতপত্রে কি বলছে? তারা বলছে আওয়ামী লীগ 25শে মার্চ রাতে একটা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেছিল। মানে তারা নিজেরাই বিশ্বাস করত যে মুজিব স্বাধীনতার জন্যই লড়ছেন। এর মানেটা কিন্তু খুব পরিষ্কার। পুরো মুক্তিযুদ্ধের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেটা কিন্তু তৈরি হয়েছিল কারাবন্দী শেখ মুজিবের নামেই, তাকে রাষ্ট্রপতি মেনেই। আর এই সংখ্যাটা 4682। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। সোর্সগুলো বলছে শেখ মুজিব তার রাজনৈতিক জীবনের মোট এতগুলো দিন কারাগারে কাটিয়েছেন। এটা তার ব্যক্তিগত ত্যাগের একটা বিশাল চিত্র তুলে ধরে। তো এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন একটা আন্দোলন কোনো একজন নেতার নামে গড়ে ওঠে, তখন তার দায়িত্বটা ঠিক কোথায় শেষ হয়, আর সাধারণ মানুষের দায়িত্বটাই বা কোথা থেকে শুরু? ভাবনার বিষয়, তাই না?